ঘরে অ্যান্ড বাইরে দুটো ফ্রন্টেই সমান তালে লড়াই করে চলেছেন আজকের নারীরা। বিশেষ করে কর্পোরেট দুনিয়ায় যারা দিনরাত এক করে কাজ করছেন তাদের পরিশ্রমের শেষ নেই। কিন্তু এই ইঁদুর দৌড়ে ঠিক কতটা যত্নে থাকছে তাদের নিজেদের শরীর ও মন? ঠিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি চিকিৎসক দিবসে উঠে এলো কলকাতা প্রেস ক্লাবের এক বিশেষ আলোচনা সভায়, যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ওয়ার্কপ্লেস ওয়েলনেস ফর উইমেন বা কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য সচেতনতা। আজকের ব্যস্ত লাইফস্টাইল, কাজের চাপ আর মানসিক উদ্বেগের সরাসরি প্রভাব পড়ছে নারীদের শরীরে। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির মতো সমস্যা সমাজে কেন নিঃশব্দে থাবা বসাচ্ছে তা নিয়ে এদিন আলোকপাত করলেন ফার্টিলিটি স্পেশালিস্ট তথা সম্পূর্ণা উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর প্রতিষ্ঠাতা ডক্টর সুতপা সেন। হেলথ কেমনভাবে ঠিক রাখা যায় বা কি কি প্রিভেন্টিভ মেজার্স আমরা যদি নিই তাহলে আরো বেটার ওয়েতে আমরা আমাদের ওয়ার্ক ফিল্ডে কাজ করতে পারি। এখন কথাটা হচ্ছে যে আমরা হঠাৎ ওমেন নিয়ে পড়লাম কেন? Why are we talking about women separately? আমি গাইনোকোলজিস্ট বলে, নাকি তারা উইক বলে, নাকি দে আর লেস ক্যাপেবল বলে, নাকি দে আর লেস ইন্টেলিজেন্ট, or they are more unfit, or do they have more lifestyle disorders than their counterpart, or do they have more addictions or unhealthy behaviors? না, আনসারটা আমরা সবাই জানি যে এগুলোর কোনোটাই নয়। তাহলে কেন আমরা মেয়েদেরকে নিয়ে পড়েছি? চলুন দেখে নিই মেয়েদের কি কি জিনিস ফেস করতে হয় যেটা একটা ছেলেকে ওয়ার্কপ্লেসে ফেস করতে হয়। ফার্স্ট অফ অল, মেল ভার্সেস ওমেন যখন আমরা দেখি, আমরা অনেক সময় দেখি একটা পুরুষ যখন ওয়ার্কপ্লেসে আসে তার কিন্তু পুরো কনসেন্ট্রেশন অলওয়েজ সবসময় ওয়ার্কেই থাকে। একটা ফিমেল, একজন নারী যখন আসে তিনি কিন্তু তার মাথার মধ্যে তার বাড়িটাকে ক্যারি করতে বাধ্য হন, কারণ কোথাও গিয়ে প্রাইমারি রেসপন্সিবিলিটি সোসাইটির দিক থেকে আমরা মেয়েদেরকে করে রাখি। এটার ফলে কি হয়, মেয়েদের কাছে এক্সপেকটেশন থাকে বিভিন্ন রকম। তাকে মাও হতে হবে, তাকে ভালো রান্না করতে হবে, বা অ্যাটলিস্ট রান্নার ব্যবস্থাটা করে আসতে হবে, খেয়াল রাখতে হবে সবাই পছন্দ মতো খাবার পেলো কিনা, তাকে ঘর দোর ক্লিন হলো কিনা, পাশে কি বলে গার্ডেন বলা কখন আসবে, কখন তুলতে হবে সেটা খেয়াল রাখতে হবে। দুবেলা এলে বেলটা আসবে তাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। বয়স্ক যদি কেউ থাকেন তাদেরকে তাদের দেখভাল, তাদের ছোটখাটো মানবিমান হ্যান্ডেল করা, তাদের ওষুধটা ঠিক মতো নিয়ে আসা, কোনো সোসাইটি মানে একটা সোশ্যাল ইভেন্ট হলে কাকে কাকে ডাকতে হবে, কাকে কি গিফট দিতে হবে, কাকে কিভাবে অ্যাটেন্ড না করলে সে মনক্ষুণ্ণ হতে পারে, সবকিছু দায়িত্ব কিন্তু মেয়েদের। আবার বাচ্চাটির পড়াশোনা, তার স্কুলে বিভিন্ন রকম প্রজেক্টের যে হ্যাপা, সেগুলো কিন্তু মাকে দেখতে হবে। প্লাস প্রফেশনাল ফিল্ডে তাকে কম্পিট করতে হবে সব ছেলেদের সাথে। তো ব্যাপারটা কি হয়, এত কিছুর মধ্যে এই টানাপোড়েনে গিয়ে অনেক সময় এমন একটা জায়গায় সে আসে তার নিজের মধ্যে একটা প্রবল দ্বন্দ্ব তৈরি হয়। অনেক সময় সে হয়তো প্রচন্ড রকম ফ্রাস্ট্রেশনে ভোগে, কখনো মনে হয় যে আমি ফ্যামিলিকে আইডিয়াল টাইম দিতে পারছি না, আমার বাচ্চাটা ঠিকমতো কেয়ার পাচ্ছে না। আবার একদিকে মনে হয় আচ্ছা আমি এতটা পড়াশোনা করলাম, আমার সাথে যারা ছিল তারা তো পুরোটা কনসেন্ট্রেট করছে, আমি তো পারছি না। এখান থেকে কিন্তু একটা বিশাল টানাপোড়েন আসে মানসিক, এবং অনেক সময় মেয়েরা কি করে তাদেরকে ছাপিয়ে যেতে চায়। তাদের যে শারীরিক ক্ষমতা সেটা মানে চাকরিটাকেও পুরোপুরি দেবো, আবার ওয়ার্কপ্লেসটাকেও ছাড়বো না, আমাকে প্রমাণ করতে হবে যে মেয়েরা কোনো অংশে কম নয়। এই টানাপোড়েনে গিয়ে কিন্তু কোথাও গিয়ে দেখা যায় যে তারা নিজেরা হেলথের দিক থেকে কিন্তু অনেকখানি তারা নিজেদের কেয়ার নিতে ভুলে যাবে, তাদের মেন্টাল হেলথ অসুবিধায় পড়ে, তারা স্ট্রেস হন, তাদের বার্ন আউট হয়, এবং সেটা বলার মতো লোক অনেক সময় তারা খুঁজে পান না, না পান ওয়ার্কপ্লেসে, না পান বাড়িতে। সবসময় তার ভয় লাগে যে বোধহয় তাকে জাজ করা হবে। বাড়িতে যদি কাজের কথা বেশি বলতে যায় মনে হতে পারে যে বেশি কাজ দেখাচ্ছে, বাড়ির কাজগুলোকে অতটা কেয়ার করছে না। আবার অফিসে বাড়ির কথা বলতে গেলে ভাবা হয় যে আরে এই তো একদম মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, এর দ্বারা কোনো প্রফেশনাল কাজ হবে না। তো এইসব নিয়ে এত কিছু আছে বলেই বোধহয় আমাদের
যেটা আমরা আজকে শুরু থেকে প্রিভেনশনের কথা বলছি, ওবেসিটি কিন্তু একটা বিরাট কারণ হাইপারটেনশনের, ডায়াবেটিসের, পিসিওএস। তো ওবেসিটি প্রিভেনশন কিন্তু একদম আমাদের ফোরফ্রন্টে করা উচিত। ফার্স্ট হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশন। আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয়তো অনেকেই সেটা করে উঠতে পারি না, বিশেষ করে যাদের ছোট বাচ্চা থাকে তাদের পক্ষে এটা মানে জাস্ট টু ইম্পসিবল, কিন্তু চেষ্টা করতে হবে অন্য সময় অন্যভাবে। নিজের কেয়ারটা কিন্তু সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি সুস্থ না থাকেন আপনার ফ্যামিলিও সুস্থ থাকবে না, সোসাইটি, নেশন সবাই সাফার করবে। নিউট্রিশন, অবভিয়াসলি নিউট্রিশনাল নিড মেয়েরা অনেক সময় অনেকের জন্য ভাবে, কিন্তু নিজের নিউট্রিশনটা নিয়ে ভাবতে ভুলে যায়। এবং এই সময় যখন রিপ্রোডাক্টিভ এজ বা যখন কাজের সময়, তখন কিন্তু তাদের ইস্ট্রোজেন লেভেলটা সবচেয়ে অ্যাক্টিভ। সেই সময় কিন্তু ক্যালসিয়াম খেতে হয়। সেই সময় ক্যালসিয়াম না খেয়ে মেনোপজের সময় ক্যালসিয়াম খেলে কিন্তু ততটা কাজ হয় না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আগে ভাবতে হয়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। কাজে বাকিদের জন্য যখন বাচ্চার জন্য প্ল্যান করছেন, হাজবেন্ডকে কি টিফিন দেবেন ভাবছেন, নিজেরটাও ভাবুন। যদি ভাবা শুরু না করে থাকেন আজকে এখন থেকে শুরু করুন। নেক্সট যেটা বলছিলাম ওবেসিটি প্রিভেনশন, এটা মেয়ে বা ছেলে নির্বিশেষে এটা করা উচিত। সেটা হচ্ছে আমরা সবাই জানি কিন্তু করে উঠতে পারি না, করা উচিত। সেটা হচ্ছে 150 মিনিট মডারেট অ্যাক্টিভিটি। মানে প্রত্যেক দিন যদি না হয় সপ্তাহে 5 দিন 30 মিনিটস করে অ্যাক্টিভিটি দিয়ে থাকা উচিত। নেক্সট হচ্ছে অবশ্যই সিডেন্টারি লাইফস্টাইল, যেটা আমি বলছিলাম যে পিসিওএস, ওবেসিটি, ইনফার্টিলিটি করে। আর যাদের অনেকক্ষণ লং স্টেজ বসে কাজ করতে হয় তারা এভরি 30 টু 45 মিনিটস উঠে দাঁড়ান, হাঁটুন 1 থেকে 2 মিনিট। একদম যদি মানে প্রচন্ড কাজের চাপ, অ্যাটলিস্ট ডেস্কটা এমন করুন যে মাঝে মাঝে আপনি দাঁড়িয়ে উঠলেও ল্যাপটপে কাজ করতে পারবেন। কারণ কি বসে থাকলে আমরা সবাই জানি আমাদের কিন্তু ক্যালোরি ইউটিলাইজেশন কম হয়। তো সেটা কিন্তু আমাদের সিডেন্টারি লাইফস্টাইলের দিকে নিয়ে যাচ্ছে, ওবেসিটিকে ডেকে আনছে। তো সেটাকে উই শুড প্রিভেন্ট। নেক্সট হচ্ছে পিএমএস। এখন হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই কথাটা সবাই জানেন। এটা কিন্তু টার্মিনোলজিটা চেঞ্জ হয়েছে। পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এটা এটাই বোঝায় যে এই অসুবিধাটা শুধু ওভারি নয়, শুধু ওভারিতে কটা সিস্ট আছে এবং সিস্টগুলোকে ট্রিট করলেই অসুখটা থেকে বেরিয়ে আসতে পারবো, ব্যাপারটা কিন্তু তেমন নয়। রাদার এটা একটা পলি এন্ডোক্রিন ডিজিজ। মানে কি এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এখানে ওবেসিটি আছে এবং এখানে কার্ডিওভাস্কুলার রিস্ক আছে। অর্থাৎ আপনাকে একদম আগে থেকে এটাকে ট্রিট করতে হবে। এটা কিছুটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ আমরা সবাই জানি যাদের বাবা মামা একটু হেভি তাদের বংশ পরম্পরায় সেই জিনিসটা আসে। তো আপনি জানেন, আপনি যদি হেভি হন আপনার বাচ্চাকে প্রথম থেকে সেভাবে গাইড করুন। তার লাইফস্টাইল, তার খেলাধুলো, তার নাচ হতে পারে, এক্সারসাইজ হতে পারে, এনিথিং এমনভাবে প্ল্যান করুন যাতে সে খেলার ছলেই ওইভাবে নিজে করতে পারে এবং তার মধ্যে এই জিনিসগুলো না আসে। থাইরয়েড ডিসঅর্ডার আমরা অনেকেই দেখি আমাদের কাজের জায়গায়, অনেকেই প্রচন্ড হয়তো উইকনেস ফিল করছি, টায়ার্ড ফিল করছি, লেথার্জি ফিল করছি দিনের পর দিন, কিন্তু আমরা ভাবছি যেটা ওয়ার্কের স্ট্রেস। কিন্তু একটা ব্লাড টেস্ট করলে কিন্তু আমরা অনেক সময় জানতে পারি এটা একটা থাইরয়েড হরমোনের ডিসঅর্ডার। আচ্ছা, এখানে আমি আরো একটা জিনিস বলবো জাস্ট ফর অ্যাওয়ারনেস, এবং আপনাদেরকেও বলবো এই জিনিসটা যদি আরো ছড়িয়ে দিতে পারে। অনেকেরই আছে থাইরয়েড ধরুন ধরা পড়েছে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, সে ওষুধ খেতে চায়, কেন সেটাকে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। যেরকম চশমা প্রথম দিকে অনেকেই চশমা নিতে চায় না, কেন চশমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে থাইরয়েডটা কিন্তু যে জিনিসটা দেওয়া হয় সেটা সাপ্লিমেন্ট। অর্থাৎ আপনি রান্না করেছেন, নুন দিতে ভুলে গেছেন, খাবারটা দেওয়ার সময় প্রত্যেকবার নুনটা অ্যাড করে দিচ্ছেন। থাইরয়েড হরমোনটা হচ্ছে সেই জিনিস। এবার ধরুন আপনি নুনটা যদি খাওয়ার সময় না দেন কি হবে? বিস্বাদ হবে। ঠিক তেমনই আপনার সমস্ত মেটাবলিক কাজকর্ম কিন্তু সেরকম হবে। থাইরয়েড হরমোন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু আপনাকে ডিপ্রাইভ করছেন একটা হেলদি লাইফ লিড করা থেকে। তো এটা কখনোই করবেন না। আরেকটা জিনিস করবেন না যে থাইরয়েডের ওষুধ খেতে খেতে টেস্ট করলেন, করে দেখলেন লেভেল ঠিক আছে, ডাক্তারের কাছে কেন যাবেন, আবার টাকা দিতে হবে দরকার নেই, ওষুধটা বন্ধ করে দিবেন। এটা নয়, এটা কিন্তু সাপ্লিমেন্ট। ওই যে বলছি রান্নাটা করা হয়ে গেছে, রান্না করার পর আপনি প্লেটে দেওয়ার সময় নুনটা দিয়েছে, সেটা টেস্ট করা মানে আপনার রান্না করা খাবারটায় নুন অ্যাড হয়নি,
বন্ধ করা যাবে না। নেক্সট হচ্ছে হাইপারথাইরয়েডিজম, নো রেয়ার কিন্তু পাই, কিন্তু এটাও ট্রিটেবল, বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দ্বারা ট্রিট করা যায়। তো এটাতে কি হয় কি করে বুঝবেন? প্রচন্ড পালপিটেশন হচ্ছে, ভীষণ ঘেমে যাচ্ছে, খুব অ্যাংশাস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, স্লিপ ডিপ্রাইভ মানে ঘুমাতে পারছেন না, সেই সব ক্ষেত্রেও কিন্তু হাইপারথাইরয়েডিজমের একটা সম্ভাবনা দেখা যায়। তো যেটা বললাম, ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট বোথ আর সিম্পল, কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, নিজে সবসময় ডাক্তার দেখাতে হবে। নেক্সট এটা ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন। এটার জন্য আমাদের এখন তো সবার প্রচন্ড স্ট্রেস লাইফে বিভিন্ন কারণের জন্য, তো অ্যাটলিস্ট বছরে একবার যদি আমরা সুগার আর প্রেসার টেস্ট করি, প্রেসারটা তো টেস্ট করা কোনো ব্যাপারই না, সুগারের এখন খুব ইজি, ভীষণ কম দাম, সুগারের খরচ খুব একটা নেই। এটা যদি করে, যদি আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক বড় ক্ষতি থেকে আপনি বাঁচতে পারেন। তো অবভিয়াসলি ওয়ার্ক প্লেসে কিন্তু এগুলো শুরু হওয়া উচিত, এবং সবাই যদি একসাথে ট্রিটমেন্টটা যান, তাতে কিন্তু একসাথে পুরো জিনিসটা করলে ব্যাপারটা খেলাচ্ছলে হয়, সবার ভালো লাগে। তো আর্লি ডিটেকশন অলওয়েজ সেভ লাইফ। নেক্সট হচ্ছে বোন হেলথ এন্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমরা এখন বেশিরভাগ বাড়ির মধ্যে থাকি, গাড়িতে বা বাসে ট্রাভেল করি, খুব একটা গায়ে লোড লাগে না, এবং তার ফলস্বরূপ ভিটামিন ডি লেভেল অনেকেরই খুব কম থাকে, আমরা জানতেই পারি না। বছরে একবার করে যদি ভিটামিন ডি দেখে নেওয়া যায়, ভিটামিন ডি সাপ্লিমেন্ট পাওয়া যায় আজকাল, খুব সহজে ভিটামিন ডি লেভেল ঠিক করা যায়। কেন ইম্পর্টেন্ট? কারণ ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে। যদি আমাদের বডিতে ভিটামিন ডি কম থাকে, তাহলে কিন্তু ক্যালসিয়াম খেলেও সেটা আমাদের হাড়ে গিয়ে ডিপোজিট হবে না, এবং ভবিষ্যতে গিয়ে আমি তার ফল পাবো। এরপরে বলতে যেটা চাইবো সেটা হচ্ছে মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস। মেয়েরা শুধু নয়, ছেলেরাও ওয়ার্কের জায়গায় প্রচুর রকম মেন্টাল হেলথের চ্যালেঞ্জ পান। সেটাও কিন্তু মেন্টাল হেলথটাও কিন্তু মানে মেন্টাল ডিজিজ বলবো না, মানে মেন্টাল সিম্পটমসটা কিন্তু কখনোই ছোট করে দেখা উচিত নয়। এবং ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা যখন কনসার্ন থাকি, মেন্টাল হেলথ নিয়েও কনসার্ন থাকা উচিত। এখন আস্তে আস্তে সচেতনতা বাড়ছে অবভিয়াসলি, কিন্তু আরো বাড়ার দরকার আছে। নেক্সট হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা যে কোনো মেয়ের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে এখন আমরা অনেককে এগিয়ে এসেছি, কথা বলছি, এবং এটা নিয়ে কথা বলা উচিত ওয়ার্ক প্লেসেও। এটা নিয়ে ট্যাবুগুলো দূর করা উচিত। আপনি আজকে যদি আপনার ফিল্ডে করতে পারেন, জানবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি ভালো করছেন। আমরা এখনো জানি অনেকেই মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে সামনাসামনি বলতে চায় না, কিন্তু এটা বলাটা এই জন্য দরকার যে তবে কিন্তু আপনি যে রিকোয়ার্ড অ্যাটেনশন বা আপনার যে সুবিধাটা দরকার অ্যাজ আ ফিমেল, সেটা আপনি পাবেন। এবং অবভিয়াসলি প্রত্যেক ওয়ার্কপ্লেসে ঠিকঠাক মতো টয়লেট এবং হাইজিনিক টয়লেট থাকা উচিত, এবং এটা নিয়ে রেগুলারলি চেকআপও হওয়া উচিত। নেক্সট হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া ইজ ভেরি কমন ইন ওয়ার্কিং ওমেন। এগেন একটা ছোট্ট টেস্ট হিমোগ্লোবিনের দ্বারা আমরা দেখতে পারি, এবং এটা যখন মানুষ খুব টায়ার্ড ফিল করছে বা খুব উইক লাগছে, কাজ করতে একদম ভালো লাগছে না, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যানিমিয়া আছে। অনেকে কিন্তু এটাকে নেগলেক্ট করে। এগেন এটা নেগলেক্ট করা মানে কিন্তু আপনি আপনার কর্মক্ষমতাকে কমিয়ে রাখছেন। নেক্সট হচ্ছে ডিলেড ম্যারেজ এন্ড ফার্টিলিটি। এখানে একটা কথা বলার আছে, মেয়েরা অনেকটাই আলাদা ছেলেদের থেকে শারীরিকভাবে, ইনফার্টিলিটির দিক থেকেও ভীষণ রকম আলাদা। কেন আলাদা? কারণ আমরা হয়তো জানি না যে ছেলেদের ফার্টিলিটির ক্ষমতা, প্রজনন ক্ষমতা কমতে থাকে সাধারণত 45 থেকে 50 এর পরে, whereas মেয়েদের কিন্তু 25 এর পরে র্যাপিডলি ডিক্লাইন করে। আমাদের দেশে মানে ভারতে আমরা দেখেছি 32 এর পর থেকে কিন্তু কমতে শুরু করে। তো কি করা? সেটা হচ্ছে যারা আপনারা প্রেগন্যান্সি প্ল্যানিংটাকে ডিলে করতে চাইছেন, একবার যদি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এসে দেখে নেন, আমি বলছি না সঙ্গে সঙ্গে প্ল্যান করেই ফেলতে হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনি যদি অ্যাওয়ার থাকেন যে আপনার ফার্টিলিটি পোটেনশিয়াল কেমন, বা একটা আল্ট্রাসাউন্ড করে যদি দেখে নেন যে ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, ইউটেরাসে কোনো ফাইব্রয়েড আছে কিনা, এন্ডোমেট্রিওসিস এসেছে কিনা, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে যখন আপনি প্রেগন্যান্সি প্ল্যান করবেন সেটা অনেক ইজি হবে। অবভিয়াসলি হাই রিস্ক প্রেগন্যান্সি সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকা উচিত। কি কি করা যায়, কি কি করা যায় না, সেগুলো যদি আপনি আগে জানেন। এবং আরেকটা কথা, হাই রিস্ক প্রেগন্যান্সি কিন্তু ইনক্রিজ এজ একটা কারণ, মানে যদি আপনি 35 এর পর প্ল্যান করেন, স্বাভাবিকভাবেই মেয়েদের মধ্যে তখন কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন আসার সুযোগ বেশি। কেন? কারণ প্রেগন্যান্সি অ্যাকচুয়ালি লিমিট করে স্ট্রেস
সেটা কিন্তু প্রেগনেন্সিতে চলে আসে। সেই জন্যই প্রেগনেন্সিটাকে কিন্তু ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়। আর অবভিয়াসলি ব্রেস্ট ফিডিংটা আরেকটা বিশাল পার্ট, যেখানে মেয়েদের একটা বড় ভূমিকা আছে এবং এখানেও ওয়ার্ক প্লেসকে সহায়তা করা উচিত। আমাদের দেশে খুব কম সুবিধা আছে এটা নিয়ে, কিন্তু বিদেশে প্রচুর রকমের সুবিধা আছে, তাদের ল্যাকটেশন রুম থাকে। আশা করবো যে আস্তে আস্তে বিভিন্ন ওয়ার্ক প্লেস এটাকে অ্যাডাপ্ট করতে হবে। মেনোপজ নিয়ে কিছু কথা বলা, সেটা হচ্ছে মোটামুটি 45 থেকে 55 এর মধ্যে মেয়েরা মেনোপজ ফেস করে এবং সেই সময়ও কিন্তু একটা স্পেশাল কেয়ার লাগে এবং সেই সময়ও কিন্তু কিছু চেকআপের দরকার হয়। তো এই সময়ও কিন্তু মেয়েদের উচিত এগিয়ে এসে ডাক্তারদের কাছে গিয়ে দেখিয়ে নেওয়া কোনো অসুবিধা আছে কিনা এবং ট্রিটমেন্ট নেওয়া। নেক্সট হচ্ছে ক্যান্সার। ক্যান্সার আমরা জানি, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এখন অনেক কথা হচ্ছে। সার্ভাইকাল ক্যান্সারে কিন্তু প্রিভেন্টেবল ভ্যাকসিন বেরিয়েছে, যেটা কিন্তু অ্যাডোলেসেন্টদের এখন আমরা রেকমেন্ড করছি, বিশেষ করে 9 থেকে 14 বছর, কিন্তু আপ টু 45 ইয়ার্স এই ভ্যাকসিন নেওয়া যায়। যারা ওয়ার্কফোর্সে আছেন তারাও নিতে পারে এবং নিলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রিভেনশন সম্ভব। 60% সার্ভাইকাল ক্যান্সার রোগী কিন্তু এখনো ভারতে, এবং 1 in 4 কিন্তু যারা মারা যায় সার্ভাইকাল ক্যান্সারে সেটাও কিন্তু ভারতীয়। তো আমরা এটাকে খুব স্ট্রিক্টলি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। নেক্সট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে প্রত্যেকটি মহিলার সচেতন থাকা উচিত এবং কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিন করা যায় সেটা কিন্তু নেটে খুব ইজিলি অ্যাভেলেবল, এবং প্রত্যেক পিরিয়ডের পর উচিত নিজের সেলফ ব্রেস্ট এক্সামিন করা। ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়, যদি আর্লি ডায়াগনোসিস হয় কমপ্লিটলি কিউরেবল, কিন্তু লেট ডায়াগনোসিস হলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কিছুই করে উঠতে পারি না। মেন্টাল হেলথ নিয়ে আগেই কথা বলেছি। অবভিয়াসলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেন্ট করা উচিত ওয়ার্কপ্লেসে। আর্গোনমিক্স প্রপারলি রাখা উচিত, অর্থাৎ যে চেয়ারে বসছি সেটা প্রপারলি ডিজাইন হওয়া উচিত। যেটা বললাম, এভরি 30 to 45 মিনিটস অন্তর 1 থেকে 2 মিনিট ধরে হাঁটা উচিত। স্ক্রিন টাইম কমানো উচিত, যদি কমানো না যায় তাহলে 20 মিনিট অন্তর 20 সেকেন্ড করে 20 ফিট দূরের কোনো বস্তুকে যদি আপনি দেখা যায় সেটাতে চোখ অনেকটা হেলদি থাকে। যদি পসিবল না হয়, যদি কিউবিকেলের মধ্যে থাকে, তাহলে চোখটা জাস্ট 20 সেকেন্ড বন্ধ করে রাখুন। এটা কিন্তু আপনার চোখের হেলথকে ঠিক রাখবে। So take home message is, your health is your greatest professional asset. Prioritize it every day. Never postpone your health checkup. Eat well, sleep well, and manage stress. Know your body, early recognition of symptoms, and timely medical consultation can save lives. Plan your journey with knowledge, not assumption. Fertility is influenced by age, but informed choices make difference. And protect yourself through regular screening. Check your blood pressure, blood sugar, thyroid, hemoglobin, breast health, and obviously cervical health. And obviously mental health should be taken care of. A healthy woman is not just the backbone of her family, she is the heartbeat of a healthy society. Invest in your health today because you are irreplaceable. কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ এবং নারীদের নিজস্ব সচেতনতা কেন আজ সবচেয়ে বেশি জরুরি, শুনুন তার মুখ থেকেই। আমি মেয়েদেরকে একটাই কথা বলবো যে সবার খেয়াল রাখবে তো ঠিক আছে, কিন্তু তার আগে সবার খেয়াল ভালো করে রাখার জন্য নিজের খেয়াল রাখাটা দরকার। নিজেকে ইম্পর্টেন্স দাও, নিজে ভালো থাকো, নিজে ভালো না থেকে অন্য কারো ভালো করা যায় না। ডক্টর সেনের এই বক্তব্য কিন্তু এক বিরাট অ্যালার্মিং রিয়েলিটি। চিকিৎসকদের মতে কেবল কেরিয়ারের পিছনে ছুটতে গিয়ে নিজের শরীরকে অবহেলা করলে আগামী দিনে মা হওয়ার ক্ষেত্রে বা হরমোনাল ব্যালেন্সের ক্ষেত্রে বড়সড় মাসুল গুনতে হতে পারে। তাই শুধু কাজ নয়, কাজের জায়গাতেও সুস্থ থাকার অধিকার এবং পরিকাঠামো পাওয়া প্রতিটি নারীর জন্য আবশ্যিক। বিভাস একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, নেফ্রো কেয়ার এবং সম্পূর্ণ উইমেন কেয়ারের এই যৌথ উদ্যোগ মনে করিয়ে দিল, নারীরা সুস্থ থাকলেই সুস্থ থাকবে আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ। ক্যামেরায় জয় অয়নের সাথে জ্যোতি, দিশা ও অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।